তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনানোর বদলে দাদা ডাক শোনানোর পরিকল্পনা করছো বউ? পৃথা ভরকালো, এই পুরুষ এসব কি বলছে? এখনো অবধি বিয়েটাই ঠিকভাবে মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাস বেশরম পুরুষ কোথাকার, কত দূর অবধি চিন্তা করে ফেলেছে। ভাবতেই শিউরে উঠলো মেয়েটা। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠল না, বরং সরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে, কপাল কুচকে শুধালো, তাহলে আমি কোথায় ঘুমাবো? পৃথা নিজের ডান হাত উচালো, এক আঙ্গুল দিয়ে ইশারা করলো সোফার পানে, অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল, সোফায়। তুর্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোঝালো তৎক্ষণাৎ জোরালো কণ্ঠে বলল, এত যুদ্ধ বিগ্রহ করে করে বউ এনেছে আলাদা ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্যই এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমাকে, এখন আরো 7 বছর দূরে থাকুন। তুর্য ভ্রুকুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর হুট করেই একটু একটু এগিয়ে গেল মেয়েটার নিকট, মৃদু কণ্ঠে বলল, এখনই তো প্রাপ্তবয়স্ক নও তুমি, তারপর যদি আবার ফিরতাম ওই 7 বছরের মধ্যে, সামলাতে পারতে তো আমাকে? পৃথার ভ্রুদয় কুচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ডের সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে, তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে তুর্যের পানে। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! সামলাতে পারতো মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য বেশরম, বিছানা থেকে উঠুন আপনি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এর পরবর্তী 7 বছর কি হয়েছিল, কেন একটাবারও আমার খোঁজ খবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ, কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এইটুকু বলেই থমকাতে হলো তুর্যকে। পিঠা জ্বলে উঠল, ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন, লুচ্চা বেড়া। এতক্ষণ তো আপনাকে যাও মাফ করতাম, এখন তো মাফ করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সম্মুখ থেকে, আমার বিছানা থেকে। তুর্য ভ্যাবাচাকা খেয়ে গেল পৃথার কথায়। সে বেশ ভালোই বুঝলো আবেগের বশে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে। এখন কি হবে? বউ যে তার রেখে গেছে ভীষণভাবে, রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূর হতে বলছে। তুর্য ব্যস্ত হলো পৃথাকে ঠান্ডা করতে। কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি তো আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতে দাঁত চেপে বলল, চেষ্টা তো করেছেন। এই আপনি এখনো বিছানায় কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। থামলো পৃথা, তুর্যের পানি আঙ্গুল তুলে বলল, তুর্য নিজের জালে নিজেই ফেসেছে। বেচারার এখন ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়তে। কে বলেছিল আবেগের বশে তাকে অন্য মেয়েদের কথা বলতে? এটা ছাড়া তো বাকি সব বলতে পারতো, তাহলেই হতো। তুর্য ঢোক গেল, করুণ কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি বউ, ওটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যে চেষ্টায় আমি কখনোই সফল হইনি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল সে, হুমকি দিয়ে বলল, আপনার কোনো কথা আর আমি শুনতে চাইছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজের রুম থেকে বেরিয়ে যাব? কথাটা বলেই পৃথা রেগে মেগে উঠে দাঁড়ালো বিছানা থেকে, পা বাড়ালো দরজার দিকে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে বিছানায় থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি উঠছি তো বিছানা ছেড়ে, সোফায় যাচ্ছি আমি, তবু তুমি বাইরে যেও না।
পৃথা থমকে দাঁড়ালো তুর্যের পানে, একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো। আবার তুর্য অস্থির নিঃশ্বাস ফেললো। এবারের মতো চাক। বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলেই আবার আরেক ঝামেলা বাঁধাতো। এমনিতে তাদের আলাদা করার জন্য ঘসিটি বেগমের বংশধর তাহমিনা বেগম ওত পেতে রয়েছেন। তার অবধি যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েছে। 7 বছরের আর সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো দূরের ব্যাপার। এখন তবুও এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গুড়িয়ে দিবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতে তুর্য তাকালো বউয়ের পানে। মেয়েটা ইতোমধ্যে শুয়েও পড়েছে। হতাশ হলো তুর্য। কি নিষ্ঠুর বউ তার! তাকে সোফায় ঘুমাতে দিয়ে বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মানে কি একটুও দয়া মায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে। কোনো রকমে ৮-৬ বেঁধে শুয়ে পড়লো সোফায়। কিন্তু বউ থাকতেও এভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যে আনচান আনচান শুরু করেছে। মুরগির বাচ্চার মতো বউটার সান্নিধ্য পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমে অধৈর্য হয়ে উঠছে মন মস্তিষ্ক। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমানোর প্রয়োজন। কিন্তু বেশ খানিকটা সময় অতিবাহিত হলেও তার ঘুম ধরা দিল না তুর্যের চোখে। শরীরে ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বয়স সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলেও মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে। মৃদু কণ্ঠে ডাকলো, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল। আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠে সুর তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার। এর মধ্যেই আবার এর এমন স্বরে ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সাড়া শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারলো না মেয়েটা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে? এমন ছাগলের মতো সুর তুলছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণও গায়ে লাগলো না তুর্যের। বউয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটলো, ঠোঁট উল্টে দিয়ে বলল, এইটুকু ছোট সোফায় আমার এত বড় শরীরটা আটাচ্ছে না বউ। থমকালো তুর্য। পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল, পা দুটো বাইরে পড়ে আছে দেখো। পৃথা বিছানায় উঠে বসলো, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে। ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা হাঁকারি দিল তুর্য। আমতা আমতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কণ্ঠে কাট কাট কণ্ঠস্বর, তবে হাল ছাড়ল না তুর্য। মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকঠাকভাবে ঘুমাতে নাও পারি, যা কি আর করার, বউ যখন বিছানায় স্থান দিবে না, বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মায়া হলো মেয়েটার। যত যাই হোক না কেন এই তুর্যের রুম, সেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে? বিষয়টা মোটেও ভালো দেখায় না। যদিও পৃথার বেশ ইতস্তত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়েও আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বউ সে, লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলে কি শ্বশুরবাড়ির কাছে গিয়ে বলা যায় আমি আলাদা ঘুমাবো? তারও বা কিভাবে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মানহূলবান থাকুক না কেন, সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথে একদিন না একদিন থাকতেই হবে। তাই এখন হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো পৃথা। অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যের ওষ্ঠ প্রসারিত করে হাসলো। যাক, তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় রেখেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সাথে সাথে পৃথা একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মধ্য বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলে উঠল, আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এ পাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এই পাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এইটা ভারত চীনের বর্ডার। তুর্যর মুখখানে চুপসে গেল। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তার মধ্যে বরাবর আগাছা হয়ে উদয় হলো এই কোলবালিশের। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ?
ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 পয়সা ঘুষ দিয়েও বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স। সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের প্রাণী। কাট কাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি উড়াতে পারবো কিনা জানি না, তবে এই কক্ষ থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। তুর্য চোখ মুখ কুচকালো, কাদো কাদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডারের থেকেও ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখলো না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন, আজ করবে সব কথা বলবে। এ আর নতুন কি? মেয়েটা সময় নষ্ট করলো না, তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন এখন। তুর্য আর কথা বাড়ালো না, বউয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের এক পাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতপুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমে জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমে ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতঃপর পৃথার আর কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসল। ওকে দিয়ে দেখলো পৃথা সত্যি ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরল, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরেই তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল। অতঃপর খুব সাবধানে তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল। অতঃপর খুব সাবধানে শুয়ে পড়ল পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চাইছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজের বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুম খেল। ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলেও তো আমাকে আমার বউয়ের থেকে আলাদা করা যাবে না। কথাটা বলেই ওষ্ঠ প্রসারিত করে হাসল তুর্য। পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে। অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা। সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনি শোনা যাচ্ছে। হয়তো জোহরের আজান পড়ছে। সারা রাত জার্নি করে এসে ভোর রাতের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউই আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যের। পিটপিট করে চোখ খুলেই চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্য হৃদয়ে প্রশান্তির অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এইভাবে বুকের ভেতরে বাচ্চার বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আজ সে স্বপ্ন বুঝি পূরণ হলো। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক, গাল, চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এই পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করলো না। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের নাক, গাল, ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না। হৃদয়টা আরো কিছু চাচ্ছিল। নিষিদ্ধ চাওয়ার তরতরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, আলতোভাবে ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর আবার সেই ওষ্ঠ। আগের বার ওই ওষ্ঠে চুমু খেতে গিয়েই ধরাটা খেয়েছিল। এবার যদি ধরায় খায় তবে আর রক্ষে নাই। বউ সোজা রুম ছেড়ে দিবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবে দমাতে পারলো না সে। চুমু খাবে না করে চট করে একটা চুমু খেলো পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবে টের যাতে না পায় তাই অতি দ্রুত সরে এলো। ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবার রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়ে উঠল একটু, তবে উঠল না। তুর্য আর ডাকলো না। মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি পরলো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙলো তখন।
ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘোরে চোখ বন্ধ রেখেই বিছানায় উঠে বসলো সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্য কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটা একটু সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা পেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙলো পৃথা। হঠাৎ কক্ষে টানালো দেওয়ালের ঘড়িটার পানে তাকাতেই চক্ষু চরক তার। 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে? আর কেউ ডাকলোও না? পৃথা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপরে নতুন বউ। সে যদি এইভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভাবছে কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরে জড়ানো ওড়নাটা আর একটু টেনে টেনে ঠিক করলো। তাকালো আশেপাশে। ভোরেও তো এ বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুকটাক আওয়াজ ভেসে এলো। পৃথার কর্ণে হয়তো এখনো কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করেই সে কক্ষের পানে গেল মেয়েটা। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। কক্ষে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেই দিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গেল, দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে। কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠেও তো একটা বারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞেস করবে? না, কি না কি ভাববে। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো আবার। ভ্রু কুঁচকে তিনি বললেন, কি হলো বস? পৃথা ইতস্তত করলো। চেয়ারে বসতে বসতে বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানি, শাসিয়ে বললেন, এই আন্টি কিরে? মা বলবি মা। পৃথা তাকালো শাশুড়ির পানি। মানুষটা কত ভালো, এইটুকু সময় কেমন আপন করে নিয়েছে। পৃথা এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো? নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেয়নি। পৃথার চোখজোড়া ছলছল করে উঠল। তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট দিলেন পৃথার সম্মুখে। খাবার বেড়ে দিতে দিতেই বললেন, মা বলে ডাকবি তো? পৃথা দ্বিরুক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি। সেই কখন খেয়েছিস? পৃথা উসখুস করলো। হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি, তার মারতেই পৃথা এসেছে এখানে, আর খোঁজ খবর নেওয়া অবশ্যই পৃথার কর্তব্য। কিন্তু সরাসরি এই প্রশ্নটা করতেও কেমন ইতস্তত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছে হলো না। তবে নিজের মনের ইচ্ছাটা শাশুড়ির নিকট করো জানতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখলো সে। ঠিক তখনই পৃথার পিছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠেই বলল, আমাকে রেখে খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠ কর্ণকুহুরে পৌঁছাতেই পেছন ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরে আজ আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে, পৃথা কিন্তু এত খেয়াল করেনি। তখন তো পাঞ্জাবি আর শাড়ি ছেঁড়ার তালে ছিল। তাছাড়া তখন মাথার টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্যর মাথার টুপিটা খুলে পকেটে ঢুকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়লো পৃথার পাশে। একটু ঝুঁকে বলল, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা ততমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুইয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়।
তুর্য আর একটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড় করে বলল, হাঁসের বাচ্চা না চাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথার কথাগুলো বিড়বিড় করে বললেও তুর্য শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছিই বসেছিল দুজন। তুর্য সাথে সাথে পৃথার বলা বাক্যের বিরোধিতা করলো, কণ্ঠ খাদে রেখেই বলল, তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘষিটি বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গিয়েছিস সেই কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া সেই কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য, স্বাভাবিক কণ্ঠেই বলল, মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আসতে আসতে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডামাস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুর্যর মুখোশটি থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এ তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তাচ্ছিল্যের স্বরে বললেন, একদম তোর মতো ভালো, হাড়ে হাড়ে যার বজ্জাতগিরি। ঘষিটি বেগমের ছেলে হয়ে যদি হাড়ে হাড়ে বজ্জাতগিরি না থাকে তবে তোমার নামই তো ডুববে মা। মায়ের কথার প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন, দুই হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তে। এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, চেয়েও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময়ে এই মা ছেলে যেটুকু সময় দেখেছে সেটুকু সময়ই দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেই ও সেই মা ছেলে ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে যুদ্ধ করে মুখ হলো, আমতা করে বলল, বাকিটুকু আর বললো না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যান। ভীষণ ভীষণ রেগে আছেন মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্তত লাগছে পৃথার, তবু উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভেতরের ইতস্তত বোধ গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেললো, ঠোক গিলে বলল, মা আপনি উত্তেজিত হবেন না, আপনার ছেলে তো একটু এমনই, তা তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে, ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে বললেন, তুই আমাকে মা বলে ডেকেছিস? কি শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি, কণ্ঠ শক্ত করে বললেন, আর শুধু ওর মুখে মা ডাকটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এক চড়ে তো দাঁত ফেলে দিতাম আমি। তুর্যের চোখ ছোট ছোট করে তাকালেন মায়ের পানে, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা মা বলে ডাকতাম। কই কখনো তো আমাকে এইটুকু বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন তুর্যের কথার প্রেক্ষিতে, উত্তর দিল না কোনো। উল্টো বাটি থেকে মুরগির রান তুলে পৃথার প্লেটে দিলেন, আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিলশগুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিলশকুন বলতে তাকেই বুঝিয়েছে তা সে বেশ বুঝতে পেরেছে। তবে ও প্রত্যুত্তর বলল না কিছুই। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে, বাঁধুক। সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো, তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। প্রচুর গম্ভীর চিন্তায় নিমগ্ন হয়েই নিজের খাবার প্লেটের ভাতে হাত দিল। রাজাকার শ্বশুরকে আগে বাগে আনার পরিকল্পনা করতে করতেই খেতে শুরু করলো। দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকেলের পথে।
সূর্যটা এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প। বাড়ির সব মানুষও দুপুরে বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যেই আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়েই বাঁধল বিপত্তি। তারা হুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়লো সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো, সাথে সাথে বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালো তারা। আরুষের মেঝেতে উপুর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই, আপনি পড়ে কিভাবে গেলেন? হ্যাঁ, পরপর সাথী বেগম মুখ খুললেন, ব্যস্ত হয়ে বললেন, বেশি ব্যথা পাইছো? কোথায় ব্যথা পাইছো? দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস, কি এক বিদ্ভুটে ঘটনা ঘটে গেল তাদের সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসেই পড়তে হলো। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো, মান ইজ্জত আর রইল না বোধ হয়। এতদিন তো শুধু তুর্যের নিকটই তার কোনো মান ইজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও না। না, এইভাবে নিজের মান ইজ্জত হারাতে দেওয়া যাবে না। তুর্য জোরপূর্বক হাসলো, নিজের মান ইজ্জতটা এবারের ন্যায় বাঁচাতে বলল, আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুশ আপ দেওয়া শুরু করলো। মুখে মুখে আবার শোধালো, 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনই। তারা স্পষ্ট শুনলো পড়ে যাওয়ার শব্দ। তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠেই শুধালো, বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখেই আপনার পুশ আপ দিতে ইচ্ছে হলো আরুষ ভাই? আরুষ পুশ আপ দেওয়া বন্ধ করলো, ভ্যাবলার মতো হেসে বলল, তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলেই ইচ্ছা করে 2-1টা পুশ আপ দেই, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথে ব্যথায় কুকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। কোনো মতে এদের সম্মুখ থেকে কেটে পড়লো আর কি। তুর্য আর পৃথা নিজের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবার। আর তাদের মাঝখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ আছেই। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতঃপর মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে, অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের উপর। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সেই চুলের পানে, অতঃপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল টেনে নিয়ে পেঁচিয়ে নিল নিজের শার্টের বোতামের সাথে। সচরাচর শার্টের বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই শার্টের গলার নিকট নকশা হিসেবে দুটো বোতাম ছিল। সে বোতামের সাথেই বুদ্ধি করে ছেলেটা আটকে নিল চুলগুলো। বউয়ের চুল, পোড়া কপাল বেচারার। ওই নাটক সিনেমার মতো নিজের থেকে তো আটকাবে না, তাই জোর করেই আটকাতে হচ্ছে এখন। তবুও বউয়ের কাছাকাছি যাওয়া তার চাই। একটু কাছাকাছি না গেলে, দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ কিভাবে হবে? তাই ভাগ্য অসহায় না হলে তুর্য নিজের সহায় নিজেই হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথেই অপর পাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কণ্ঠে আহ মুলুক ব্যথাতুর ধ্বনি তুলে উঠে বসলো। সূর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। সে তো আগে থেকেই জানতো এমন কিছু হবে।
এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবু অবুঝের মতো ভান করে তাকালো পৃথার পানে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে বউ? পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো, তারপর বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। তুর্য তাকানো সে চুলের পানে দ্রুততার সাথে বিছানায় বসলো। পৃথার চুল হাত দিয়ে বলল, ইস, কিভাবে আটকালো? ব্যথা পেয়েছো নিশ্চয়ই। দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কথাটা বলে নিজের উদ্যোগেই টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথা আর কিছু করলো না, সে চুল খোলা রেখেছিল বলেই তুর্যের টি শার্টের বোতামে আটকেছে। এতে তো আর তুর্যের কোনো দোষ নাই। সে আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। আর তুর্য সে চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে এগোতে শুরু করেছিল বউয়ের পানে, কিন্তু শেষে গিয়ে বাধাপ্রাপ্ত হলো ওই ভারত চীনের বর্ডার নামক কোলবালিশের নিকটে। তুর্যের মেজাজ গরম হলো। এই ভয়ঙ্কর বর্ডারটা জন্য সে শুধু যেতে পারছে না তার বউয়ের নিকট। তুর্য ইচ্ছে করেই পৃথার চুল ধরে বেশ জোরে সোরে টান দিল। পৃথাও সাথে সাথে আহ করে ধ্বনি তুলল। তুর্য আবার অস্থির হওয়ার ভান ধরল, উৎকণ্ঠা নিয়ে বলল, সরি, আবার ব্যথা পেলে? থামলো তুর্য, কোলবালিশটার পানে তাকিয়ে বলল, এই কোলবালিশটার জন্য আমাদের দূরত্ব একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চুল ছাড়াতে গেলেই তুমি চুলে ব্যথা পাচ্ছ। এটাকে সরিয়ে দেই। পৃথা তাকালো তুর্যের পানে। আসলেই কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরালো সরল মনে, বলল, আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সেই ভারত চীনের বর্ডারটা সরাতে পারবে। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম ক্রোধ নিয়ে আগাছার মতো কোলবালিশটা ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল, বেটা বদমাইশ, আমার আর আমার বউয়ের মাঝখানে এসেছিলি। দেখ, এখন আমি দুধে মিলে গেছি, আর তুই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিস। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটা গা ঘেঁষে বসলো, চুল ছড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো। বউয়ের এক হস্ত পৃথার শিউরে উঠল তৎক্ষণাৎ। তুর্য থেকে একটু দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলার আগেই তুর্য থামিয়ে দিল তাকে। তড়িঘড়ি করে বলল, সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছাড়াতে গিয়ে হাতে হাত লেগে গেছে। পৃথাও আর বিষয়টা নিয়ে ভাবলো না এতটা। তার স্বামী যে সত্যি মাথার ভিতর সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝলো না ছোট্ট মেয়েটা। তোজো আর একটু এগুলো পৃথার পানে। মেয়েটা প্রথমের স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো। পৃথার ওপাশে আর জায়গা নেই। এরপর আর সরতে গেলেই মেয়েটা খাট থেকে পড়ে যাবে। তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা, অতঃপর পরিকল্পনা করলো এবার হুট করে বউয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ শিউরে উঠে দূরে সরতে গেলেই খাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্য নিজ হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার। একটু অনুমতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিকে টেনে নিবে বউয়ের ছোটখাটো দেহখানা। বুকের সাথে মিশিয়ে এই নাটকটা সিনেমার মতো একের অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা, কি রোমান্টিক দৃশ্য! নিজের কথা পরিকল্পনাকে নিজে বাহানা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আসে, বউ না আসলেই তো জানতেই পারত না সে। তুর্যর এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কি করেছে। তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়া কথা ছিল। তার নিজেরই ভুল। এতদিন বিদেশে গিয়ে না থেকে বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লেই আজ নাম যশ খ্যাতি, এমনকি বউটাও তার থাকতো। কি ভুলটাই সে করে ফেলেছে। মনে মনে এতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করলো। অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের উপরে রাখতেই বাড়িয়ে দিল পৃথার পানে। কিঞ্চিত সময়ের মধ্যেই পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি হঠাৎ তুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল পৃথা। পেছনের অবস্থা যাচাই বাছাই না করে দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইলে পেছনের দিকে
তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতে নিলে খাট থেকে তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাইল বউয়ের নরম কোমরখানা, কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বদ্ধ দরজায় টোকা পড়ল। না চাইতে তুর্য কান সেই দিকে চলে গেল, আর এইটুকুতেই ঘটে গেল মহাবিপত্তি। পৃথা ধপাস করে পড়ল ইট কংক্রিটের গড়া পাকা মেঝেতে। চিত হয়ে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা। সাথে সাথে তুর্যের টি শার্ট পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল চরচর ধ্বনি তুলে। পৃথা তীব্র বেগে চেঁচিয়ে উঠল। ও মাগো! তুর্য আহাম্মক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনা। বোকা বোকা চোখে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। তুর্য অস্থির হলো। নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়ল বিছানা থেকে। তড়িঘড়ি করে পৃথাকে ধরে উঠে বসলো। ব্যাকুল কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? নিশ্চয়ই মাথায়। পৃথা কোনো জবাব দিল না। লজ্জায় মরে মরে অবস্থা তার। ইস, কিভাবে বিছানা থেকে চিত হয়ে পড়লো মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হাসছে পৃথার ওপর। ভাবছে মেয়েটা বোকা নেকা, নয়তো পেছনে জায়গা না দেখেও সরতে কেন গেল। তুর্য পৃথার জবাবের অপেক্ষা করলো না, নিজ উদ্যোগেই দেখতে শুরু করলো মেয়েটার মাথাখানা। কিঞ্চিৎ সময় নিয়ে বউয়ের চুলের ভাঁজে দেখতে দেখতে ফুঁসে উঠল তুর্য। কোনো বজ্জাতে সে দরজায় টোকা দিল। না দিলে তার পরিকল্পনা সার্থক হতে আর বউটাকে ব্যথা দিল। তুর্য ক্রোধে ফোঁসফোঁস করতে করতে গিয়ে দরজার পানি শক্ত হাতে দরজা খুলেই দেখল মিলল আরুষের। বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে আছে। আরুষকে দেখে তুর্যের ক্রোধ বাড়ল আরো। তাতে দাঁত চেপে বলল, তোকে আমি এমনি এমনি মির্জাফরের বংশধর বলি বেয়াদব? কেবল একটু বউয়ের কাছাকাছি গিয়েছিলাম, যেতে দিলি না আমাকে। টেনে হিচড়ে বউয়ের থেকে দূরে সরালি, সাথে সাথে বউটাকেও একটা আছাড় মারলি। আরুষ ভেবেচেকা খেয়ে গেল তুর্যের কথায়। সে আবার কি করলো? প্রথমত, এই বিকেলের সময়ে যে তুর্য নামক প্রাণী তার বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা পৃথিবীকে কে বোঝাবে? দ্বিতীয়বার সে কখন পৃথাকে আছাড় মারল? সে তো দরজার সম্মুখে দাঁড়ালো, ভেতরে গেল না। তুর্য বউকে আছাড় মারবে। আরুষ তাকালো তুর্যের পানে, বোকা বোকা কণ্ঠে বলল, আমি কখন ম্যামকে আছাড় মারলাম স্যার? তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই শুধু আমার বউকে আছাড় মারিস নি আহম্মক, সাথে আমার আবেগটাকেও আছাড় মেরে আহত করে দিয়েছিস। আর একটু হলেই বউটাকে বুকে নিতাম, নিতে দিলি না। থামলো তুর্য, বলল, তোর কলিজা আমি ভাজা ভাজা করবো বেয়াদব। তোর সাথে আমি এক জঙ্গি নারীর বিয়ে দেব, তারপর তোর বউসহ তোর পেটে বোম বেঁধে ছাদে ঝুলিয়ে রাখবো। বারবারের মতোই তুর্যের কথার কোনো তাল ঠিক পেল না আরুষ। শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটি কথা। প্রথমত, জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়, বউসহ পেটে বোম বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা। এই তুর্য নামক ভয়ানক প্রাণী দ্বারা আর সব সম্ভব। পেটে বোম বেঁধে রাখা, কোনো বোম পেট কেটেও ঢুকিয়ে দিতে পারে। এই আরুষের মুখশ্রী চুপসে গেল। কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, স্যার, আমি আর কখনো আপনার কলেজে আছাড় মারবো না, তবু আমাকে ওই জঙ্গি ফঙ্গির সাথে বিয়ে দিবেন না, ওরা খুব ভয়ানক হয়। তুর্য এবার একটু দমলো, তবে ভারী কণ্ঠে বলল, তা আমি পরে দেখে নেব, তবে আমার বউয়ের থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছাড়া দেব না সে বিষয়ে নিশ্চিত থাক। যাই হোক, এই অসময়ে এসে আমার কলিজাসহ বউটাকে আশ্রাস্ত্রী কেন করলি বল? আরুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তুর্য একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে, নয়তো ভেবেছিল আজ এই মুহূর্তেই না এই লোক ওকে মেরে মাটির মধ্যে গেড়ে দেয়। আরুষ একটু কেশে গলা সুখ পরিষ্কার করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, স্যার, শাহিদ মির্জার লোকেরা ঝামেলা করছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরেছি শুনে আবার ঢাকায় চলে এসেছে। তুর্য মুখ বাঁকালো, কটমাট করে বলল, তা তো আসবেই। ও বেটা শাহিন মির্জা তো আগেই নিজের বউকে মেরেছে, এখন নিজের বউয়ের কাছে যেতে পারছে না, বউয়ের থেকে আদর সোহাগ কিছু পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিতে চাইছে না। থামলো তুর্য, হতাশ কণ্ঠে বলল,
সবই হিংসে আরুষ, সবই হিংসে। আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ। এমন এক জটিল বিষয় নিয়ে তুর্যের এত হেয়ালি আসছে কোথা থেকে? লোকটি কি জানে না সে আগুন নিয়ে খেলছে? একটু পান থেকে চুন কষলেই বিপদ। নিজের মনের বিরক্তি মনে চেপে আরুষ বলল। কিন্তু আমরা এখন কি করব স্যার? তুর্য তেমন ভাবলো না বিষয়টা নিয়ে, গাছাড়া ভাব নিয়েই বলল। সবগুলোকে তুলে আমার আস্তানায় বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসবো। আরুষ মনে মনে ভেঙচি কাটলো তুর্যের কথায়, বিড়বিড়িয়ে বলল। বউ দেয় না পাত্তা, তাকে আবার ঘুম পাড়িয়ে আসবো? তুর্য ঠিক শুনলো না আরুষের নিচু কণ্ঠে বলা কথাগুলো, তাই আবার সে জিজ্ঞেস করলো। কি বললি তুই? আরুষ থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল। কই কিছু না তো, এখন আসছি আমি। কথাটা বলেই তড়িৎ বেগে প্রস্থান করলো। সে কি বলেছে এবার যদি এই লোক শোনে তাহলে কিসের জঙ্গি বউ আর বোমা হামলা, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার থেকে যান নিয়ে পালানোই শ্রেয়। রাত গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাইরে শুধু শোনা যাচ্ছে নিশাচর প্রাণীদের হাঁক ডাক। তুর্য কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল। আরুষরা শাহিন মির্জার লোকদের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল। সেই মারামারি থামাতেই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয়েছিল তাকে। তুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে। চারিদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি নীরবতায় ছেয়ে রয়েছে। বাড়ির কোনো ঘরেই আলো জ্বলছে না তেমন, শুধুমাত্র বসার কক্ষে টিমটিমে ডিম লাইটের অস্তিত্ব রয়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তাহলে পৃথাও কি ঘুমিয়ে পড়েছে? ভাবতে ভাবতেই নিজের কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকলো তুর্য। বিছানার পানে তাকিয়ে দেখলো পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে। তুর্যের রস্য প্রসারিত করে হাসলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে। হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল পৃথার গাল। অতঃপর একটু ঝুঁকে বউয়ের ললাটে চুম্বন করে আবার উঠে দাঁড়ালো। পাশ ফিরে ওয়াশরুমের দিকে যেতে গিয়েই চোখ পড়লো বিছানার পাশে টেবিলে রাখা ঢাকা দেওয়া খাবারের উপরে। তুর্য এগিয়ে গেল সেদিকে। খাবারের উপর থেকে ঢাকনাটা তুললো, দেখলো দুটো প্লেটে খাবার রাখা পরিপাটিভাবে। এর মানে পৃথা খায়নি। রাতে তুর্য তৎক্ষণাৎ কিছু বলল না। ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। আদুরে কণ্ঠে পৃথাকে ডাকলো। বউ, ও বউ। পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখলো না। মেয়েটা গভীর ঘুমে নিমজ্জিত, ভারী নিঃশ্বাস পড়ছে তার। এ পর্যায়ে তুর্য একটু গলার স্বর বাড়ালো, জোরে বেঁকে বলল। ওঠো, তাড়াতাড়ি খেয়ে নিবে। পৃথা নড়ে চড়ে উঠল একটু। ঘুমের মধ্যে বিরক্তিকর চোখ মুখ কুঁচকে ফেললো, ঘুম ঘুম কণ্ঠে বলল। খাবো না আমি, আপনি খেয়ে নিন। তুর্যের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এই ঘুম জড়ানো কণ্ঠ নাকি নেশার বান। হৃদয়স্পন্দন বাড়ল তুর্যের। তবুও নিজেকে সামলে নিয়ে সে আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার, ওঠো তাড়াতাড়ি।